আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে, ভোটার দিবসের অনুষ্ঠানে বললেন সিইসি। দেশে মোট ভোটার 12,37,00,000। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযান, অর্ধশতাধিক আটক, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার। দেশে প্রথমবারের মতো খুলনা বিভাগের 10 জেলার মুমূর্ষু রোগীদের জন্য ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করল আদ্দিন ফাউন্ডেশন, নবদিগন্তের সূচনা। এবং গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, চাপ কম থাকায় উৎপাদন করা যাচ্ছিল না ইউরিয়া সার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে ভোটার দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ভোটে কারচুপির আশ্রয় নিয়ে সাময়িকভাবে লাভবান হলেও ভবিষ্যতে তা দল এবং ব্যক্তির জন্য ক্ষতির কারণ হয়। এদিকে 2024 সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে বর্তমানে মোট ভোটার 12,37,32,274 জন। ভোটার বেড়েছে 1.5% মতো। ইতিহাস একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আখেরে টিকা যায় না। আপাত দৃষ্টিতে মনে হয় যেন জিতে গেলাম, কিন্তু আখেরে নিজের জন্য ভালো হয় না, দেশের জন্য ভালো হয় না, দলের জন্য ভালো হয় না। ইতিহাস সাক্ষ্য দেয়। এটা শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়াতে এইরকম ইতিহাস। তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে সপ্তমবারের মতো পালিত হলো জাতীয় ভোটার দিবস। সারা দেশের মতো চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। সকালে এ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, পুলিশ কমিশনার হাসিব আজিজ, ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব, জেলা প্রশাসক ফরিদা খানম। দিবসটি উপলক্ষে মাদারীপুরে বর্ণাঢ্য র্যালি করা হয়। র্যালি শেষে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার। নওগাঁয় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বান্দরবান, ঝালকাঠি, মাগুরা ও চাঁপাইনবাবগঞ্জে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। শনিবার রাতে টঙ্গীর মাজার বস্তিতে এ অভিযান চালায় যৌথ বাহিনী। কয়েক ঘন্টা চলা এই অভিযানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও এপিবিএনের বিপুল সংখ্যক সদস্য অংশ নেয়। অভিযানে মাজার এলাকার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অবৈধ সামগ্রী জব্দ করা হয়। খুলনা বিভাগের 10 জেলার মুমূর্ষু রোগীদের জন্য দেশে প্রথমবারের মতো ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করল আদ্দিন ফাউন্ডেশন। তাদের অভূতপূর্ব এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা। আদ্দিনের দেখানো পথ অনুসরণ করে ভবিষ্যতে অন্যান্য সংস্থাও এ ধরনের সেবামূলক কার্যক্রম শুরু করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যবচাক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অভূতপূর্ব এক উদ্যোগ। প্রথমবারের মতো বিনা পয়সায় হেলিকপ্টারে করে হাসপাতালে রোগী পরিবহন সেবা শুরু করল আদ্দিন ফাউন্ডেশন। এর মধ্যে দিয়ে দেশের স্বাস্থ্যসেবায় উন্মোচিত হলো নতুন এক যুগ। শনিবার বিকেলে যশোরে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের হেলিপ্যাডে বেল 505 এয়ার অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। এ সময় সংশ্লিষ্টরা জানান, আদ্দিনের এই উদ্যোগের ফলে এখন থেকে বিনামূল্যে জরুরি সেবা পাবেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মুমূর্ষু ও দরিদ্র রোগীরা।
আদ্দিনের হটলাইন নাম্বারে যখনই কোনো কল আসবে হেলিকপ্টার এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ক্লিয়ারেন্স নিয়ে টেক অফ করবে। এটা আরো বড় আঙ্গিকে যাবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ যারা শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ব্যাপারে অনেক সুযোগ পাচ্ছেন না, তাদেরকে তাদের জীবনকে আলোকিত করবে। এই উদ্যোগের ফলে বহু মানুষ উপকৃত হবে। আমরা অনাকাঙ্ক্ষিত অনেক মৃত্যু রোধে সাহায্য করতে পারবো। এ সময় আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে সকলের প্রতি আহ্বান জানান আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। প্রিয় ভাইয়েরা এবং আমার ছাত্রীরা আছে, আমি সবাইকে বলছি এই কথা, আমরা ডাক্তার হব, মানুষকে খেদমত করব, কোনো প্রত্যাশার বিনিময় না। আল্লাহ আমাদেরকে কোনোদিন না খায় মানবে না। আমরা কখনো কোনো যাই কাজ করি না কেন, যে সেবাই আমরা করি, প্রত্যেকে আমরা সেবা করি। রাষ্ট্রের বড় জায়গা থেকে আমরা সেবা করি, আমরা রাষ্ট্রের ছোট্ট একটা জায়গা থেকে আমরা সেবা করি, খেদমত করি। সেটা যেন আল্লাহর জন্য হয়ে যায়, সেটা যেন আল্লাহর জন্য হয়ে যায়, সেটা যেন আল্লাহর জন্য হয়ে যায়। সব কিছু যেন আমার আল্লাহর জন্য নিবেদিত হয়। আমরা যেন প্রভুকে ঘিরে ঘিরে আমার কাজগুলো করি, আমাকে ঘিরে ঘিরে কাজগুলো না করি। সবার কাছে এই আবেদন। আদ্দিনের অনন্য এই সেবা কার্যক্রম নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে বলে মনে করেন বেবিচক চেয়ারম্যান। এই উদ্যোগটা আমার জানা মতে ওনারাই প্রথম এই উদ্যোগটা গ্রহণ করেছেন, যেসব যাত্রীরা আপনাদের সক্ষমতা নাই কিন্তু ট্রিটমেন্ট দরকার, তাদেরকে বিনামূল্যে অথবা খুব স্বল্প খরচে তাদেরকে বিভিন্ন জায়গায় পরিবহন করে নিয়ে যাওয়া, যাতে তারা আপনার রিকোয়ার্ড স্বাস্থ্য সেবাটা পেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে। তো এটা মহৎ উদ্যোগ খুলনা বিভাগে পুরো এরিয়াটাতে চালু হয়েছে এবং খুলনা বিভাগের সমস্ত লোকজন এটা অনেক উপকৃত হবে। খুলনা বিভাগের 10 জেলার 587টি চিহ্নিত স্থান থেকে বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে রোগী পরিবহন করা হবে যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা মহানগরীর আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানায় প্রতিদিন 1150 টন ইউরিয়া উৎপাদনে সক্ষম আশুগঞ্জ সার কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে দৈনিক 48 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। গ্যাস সংযোগ পেলেও চাপ কম থাকায় পুরোদমে ইউরিয়া উৎপাদন করা যাচ্ছিল না। শনিবার সন্ধ্যায় কারখানায় গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ করে দেওয়া হয়। এতে অনির্দিষ্টকালের জন্য আবারও বন্ধ হয়ে গেছে ইউরিয়া উৎপাদন। কবে নাগাদ উৎপাদন চালু হবে তা এখনো নিশ্চিত নয়। ছিনতাই আর চুরি ডাকাতির হটস্পট হয়ে উঠেছে হবিগঞ্জের পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক। প্রতিদিনই নীরবে রাস্তায় ঘটছে এসব ঘটনা। চা বাগান বেষ্টিত এ সড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় সুযোগটি নিচ্ছে অপরাধীরা। তবে সড়কটিতে টহল বাড়ানো হয়েছে বলছে স্থানীয় পুলিশ। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। একসময়ে হবিগঞ্জের চুনারুঘাট তেলিয়াপাড়া সড়কটি ছিল মূল ঢাকা সিলেট মহাসড়ক। 20 বছর আগে নতুন করে ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ করা হলে এটি এখন তেমন ব্যবহৃত হচ্ছে না। শুধু সাতছড়ি জাতীয় উদ্যান এবং চা বাগানগুলোতে যাতায়াতের জন্য এখন ব্যবহার করা হচ্ছে সড়কটি। আর রাতে চলছে বালু ও ইটবাহী ট্রাক। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে মহাসড়কটিতেও বেড়েছে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা। ফলে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এই রাস্তার মাঝে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। সন্ধ্যার পরে এই চাঁদপুর বাগানের দিকে কেউ গাড়ি নিয়ে আসতে চায় না। ডাকাতি তো বাইরে গেছে, যার কারণে আর কি বই লাগে আমাদের। রাত্রে সন্ধ্যার পরে এই রোডে দিয়ে এখান থেকে সাতচুরি তেলেবার পর্যন্ত একবারে বই লাগে। সরকারের দিয়ে থাকবো আর কি, তার যাতে এটা প্রতি একটু নজর দেয়, প্রশাসন বাড়ায়, সন্ধ্যার পরে যাতে একটা টহল দল থাকে আর কি। নারীদের জন্য সন্ধ্যার পর থেকে সড়কটি ব্যবহার আরও ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি স্থানীয়দের। এলাকার কিছু দুর্বৃত্ত লোক আছে যারা এই মানুষগুলোকে ছিনতাই করে, অসহায় মানুষগুলো কিছু মালামাল নিয়ে যায়, ওরাদের উপর লুটপাট করে ছিনতাই করে। আমরা চাই যে এই রাস্তাতে নিরাপদ যেমন পাওয়া যায়, সন্ধ্যার সময় মেয়েগুলো তবে তেমন এই ধারে আসে না। তবে পুলিশের দাবি সড়কটিতে বাড়ানো হয়েছে নজরদারি। যে রাতের বেলায় 2-1টা গাড়ি যদি যায় সেক্ষেত্রে তাদেরকে কিছুক্ষণ আমরা কয়েকটা গাড়ি একত্রে নিয়ে ওই যে স্থানগুলো সাতছড়ি যে আপনার নেটওয়ার্ক পায় না তাদেরকে ওই রাত্রে
ওই সময়টা আমরা একত্রিত করে পরবর্তী স্টেশনের কাছে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে পৌঁছে দিই। শিগগিরই এই পরিস্থিতি পাল্টে যাবে বলেও আশা পুলিশের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুটিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের লাশ দীর্ঘ 22 ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ এর কর্মকর্তারা। শনিবার সন্ধ্যায় পুটিয়া সীমান্তে পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সুলতানপুর বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের এবং বিএসএফ এর পক্ষ থেকে 49 বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অজিত কুমার সহ বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।